লক্ষ্য যদি হয় তোমার পশ্চিমবঙ্গ পুলিশ, তা আজকের ক্লাসটি তোমার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এরকম কর্মসংস্থান থেকে আমরাই কিন্তু একদম ধরে ধরে অঙ্ক শেখাই। আজকের এই সপ্তাহের কর্মসংস্থান থেকে আমরা আজকের ক্লাসটা কিন্তু সমাধান করব। তো অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের শুরুতেই বলে রাখি, আজকের ক্লাসে একটা অঙ্ক স্কিপ করবে না, একটা অঙ্ক স্কিপ করবে না, কারণ এ টু জেড এখানে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো খুব মানে একদম যদি বেশি হয় তা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সমাধান করে দেবো। তবে তোমাকে বোঝাতে গেলে একটু কিন্তু টাইম যাবে, কিন্তু একটা জিনিস মনে রাখবে যে তুমি কি করে অঙ্ক দেখেই উত্তর করবে। অঙ্ক দেখবে, উত্তর শেষ, মানে মুখে মুখে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে প্রসেসটা তোমার কি জানতে হবে, সেই প্রসেস কিন্তু আজকের এ টু জেড তুমি ক্লাসটা দেখবে, একটা অঙ্ক স্কিপ করবে তা তুমি কিন্তু সেই পদ্ধতিটাই জানবে না। আর প্রত্যেকটা অঙ্ক দেখবে একদম 30 সেকেন্ডের মধ্যে, এবং উত্তর থেকে ক্যালকুলেশন করে দেবো। জাস্ট একদম মানে এরকমভাবে কিন্তু কেউ তোমাকে শেখাবে না, একদম কিন্তু পাতি নিয়মে তোমাকে শিখিয়ে দেবো। কোনো XYZ তোমাকে ধরতে হবে না, ঠিক আছে? তো আজকের ক্লাসটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দেবে। তো চলো এ সপ্তাহের কর্মসংস্থান থেকে পশ্চিমবঙ্গ পুলিশ প্র্যাকটিস সেটটা সমাধান করি। চলো আজকে ক্লাসটা কেমন হতে চলেছে অবশ্যই কমেন্ট করবে। আর এরকম এরকম মূল্যবান অঙ্কর নিয়ম জানতে এবং এরকম ক্লাস পেতে অবশ্যই আর এডুকেশন স্কুলের দিকে নজর রাখো, দেখতে থাকো আর এডুকেশন স্কুল, কারণ একমাত্র চ্যানেল যেখানে কিন্তু অঙ্ক এবং রিজনিং তোমাকে কিন্তু ধরে ধরে শিখিয়ে দেবে। অঙ্ক এবং রিজনিং ধরে ধরে শিখিয়ে দেবে তোমাকে, কিন্তু ফুল দায়িত্ব নিয়ে কিন্তু আর এডুকেশন স্কুল বলছে। তাই তুমি দেরি না করে আর এডুকেশন স্কুলের হাত ধরো, তাহলে তুমিও পারবে এরকমভাবে অঙ্ক শিখতে। তুমি যদি আর এডুকেশন স্কুলে হাত ধরতে চাও তাহলে ফোন করো 8539 82 506 এই নম্বরে, 8539 82 506 এই নম্বরে। চলো আমরা মূল প্র্যাকটিস সেটে চলে যাই এবং দেখি আজকের প্র্যাকটিস সেটটা কেমন হতে চলেছে। তো চলো প্রথম অঙ্ক কী আছে দেখে নিই। তো চলো আমরা সরাসরি দেখে নিই। তবে তার আগে দেখো এখানে লেখা আছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার সম্ভাব্য এক সেট প্রশ্ন। তো চলো আমরা শুরু করি। একের দাগের প্রশ্ন কেমন হতে চলেছে, একদম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে দেখবে, এটা কিন্তু আমার রিকোয়েস্ট থাকলো। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। আমি কিন্তু আবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে এ টু জেড প্রত্যেকটা অঙ্কে একটা অঙ্ক স্কিপ করবে, তা কিন্তু তুমি কিন্তু অনেক কিছু মিস করবে, ঠিক আছে? তো চলো আমরা প্রথম অঙ্ক দেখে নিই কী আছে। শুরু করি একের দাগের অঙ্ক থেকে। তো আমরা এবার থেকে কিন্তু একটা সিস্টেম এনেছি তোমাদের জন্য। তোমরা যেহেতু বলেছো যে স্যার একটু এক সাইডে করে অঙ্ক করান, কারণ পোস্টের মধ্যে অঙ্ক করাবেন না স্যার, আমরা বুঝতে কম পারি। তো আমরা কিন্তু এক সাইডে, অর্থাৎ তোমার স্ক্রিনের ডান সাইডে দেখবে তুমি অঙ্কটা, আর বাম সাইডে প্রশ্নটা দেখবে। ওকে, চলো আমরা দেখি। শুরু করি একের দাগের প্রশ্ন। তো চলো এ সপ্তাহের কর্মসংস্থান থেকে একের দাগের প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। একের দাগের প্রশ্ন আছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস পেল, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় হ্রাস পাবে? এরকম অঙ্ক থাকলে তুমি কীভাবে সহজে সমাধান করবে? একদম চোখের নিমেষে সহজে সমাধান করবে, কিচ্ছু না। 3 × 9 9% হ্রাস, এটা তোমাকে তুমি কিন্তু দেখেই উত্তর করতে পারবে। 3 × 9 9% কিন্তু হ্রাস, একবার বৃদ্ধি পেয়েছে একবার হ্রাস পেয়েছে মানে অলরেডি হ্রাস পাবে। ওকে, ক্ষেত্রফলে পরিবর্তন হবে, 9% হ্রাস। এই যে সিদ্ধাগ আছে, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই প্রসেসটা কি, তুমি যদি 3 × 9%, এই যে 3-এর সাথে এই 3টা তোমাকে গুণ করতে হবে। ওকে, এখন তুমি যদি বলো স্যার এর নিয়মটা কি, তো নিয়মটা দেখো এখান থেকে খুব সহজে তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দরভাবে তোমাকে শিখিয়ে দিচ্ছি। দেখো 30 × 30 ব্যাস বাই 100, এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে, আমার কিন্তু অঙ্ক সমাধান হয়ে গেল। দেখো এখানে আমরা পেলাম 3 × 9, তাই 9% কিন্তু হ্রাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো দুয়ের দাগের প্রশ্নে। দুয়ের দাগের প্রশ্ন কী আছে দেখবো। দেখো একটি গাড়ির মূল্য 2 লক্ষ টাকা, হ্রাসপ্রাপ্ত হয়ে 1,80,000 টাকা হলো, মূল্য হ্রাসের হার কত? তো এখানে এই দুটোর বিয়োগফল কত? এই দুটোর বিয়োগফল কিন্তু 20,000। তাহলে 2 লাখে কত কমে? 20,000 কমে। তোমার স্ক্রিনের ডান সাইডে তুমি কিন্তু অঙ্কটা সম্পূর্ণ পেয়ে যাবে। তো দেখো এটা তোমাকে কিভাবে ক্যালকুলেশন করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আমরা কিন্তু ওপরে দিলাম 20,000, মানে 2 লাখে কমে 20,000। ওকে, 1 লাখে কত, একে কত কমে? তাহলে 2 লাখটা নিচে হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো, 5টা শূন্য। ওকে, আর 100 কত কমে? হ্রাসপ্রাপ্ত শতকরা হার তোমাকে নির্ণয় করতে বলেছে, হার নির্ণয় করতে বলেছে, মানে 100 দিয়ে গুণ হবে। ব্যাস তোমার 100 দিয়ে কিন্তু গুণ করে দিলাম। এবার এই শূন্যটা কাটলাম আর এই শূন্যটা কাটলাম, এখানেও এই শূন্যটা কাটলাম, এই শূন্যটা কাটলাম। তারপর দেখে 1 2 3 এই 3টি শূন্য কাটলাম, এখানেও 1 2 3 3টি শূন্য কাট। তো তোমার এখান থেকে কত হলো?
তো এখানে কিন্তু 20 থাকলো, ওপরে থাকলো 20 আর নিচে থাকলো 2, তাহলে 20 আর 2 যদি আমি কাটি তাহলে 10, তাহলে এখানে তোমার উত্তর হলো কত? 10%। তা 10% কিন্তু হ্রাসপ্রাপ্ত হার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে উত্তর হলো কত? তো উত্তর কিন্তু এখানে এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 3-এর দাগের প্রশ্নে চলে যাই। 3-এর দাগের প্রশ্ন কী আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। ব্যাস, তাহলে আমরা এদিক থেকেও কিন্তু একটু উপরের দিকে তুলি। স্ক্রিনে কিন্তু আমরা দেখব এই অঙ্কটা কী আছে। তো 3-এর দাগের অঙ্ক আছে, দেখো একটি ট্রেন 3 ঘন্টা একটা স্টেশন থেকে অন্য স্টেশনে যায়, গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা কমে গেলে দূরত্ব অতিক্রম করতে আরও 45 মিনিট বেশি সময় লাগে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে আরও 45 মিনিট দেরি লাগে, মানে মোট হয় কত টাইম হয় মোট? তাহলে আমরা এখানে করব, দেখো মোট টাইম হয় কিন্তু 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 45 মিনিট মানে 3 পূর্ণ 45/60, তাহলে কিন্তু তোমার ঘন্টায় নির্ণয় করা হয়ে গেল। এখান থেকে আমরা 3 পূর্ণ 45 পাবো, 4 পূর্ণ 60 পাবো, অর্থাৎ 3 4 12 আর 3 15/4 পাবো। এবার আমরা অঙ্কে চলে যাব। অঙ্ক আমার কি আছে? অঙ্ক দেখো এখানে আছে 3 ঘন্টা একটি স্টেশন থেকে অন্য স্টেশনে যায়। তো 12 কিলোমিটার ঘন্টায় কমে গেলে অতিক্রম করতে 45 মিনিট আরও বেশি সময় লাগে, ঠিক আছে? তো এবার তোমাকে দেখো এখানে বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব, এই যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে একটা যে কোনো একটা হবে। তা তুমি এখানে আমার নির্ণয় অনুযায়ী 3 দ্বারা বিভাজ্য এমন সংখ্যায় কিন্তু এখানে একটা উত্তর হবে। সেই ক্ষেত্রে 210 আর 180 দুটোই কিন্তু আছে। আর এখানে যে ডি আছে, ডি কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এ কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এই দুটো হবে না, এই বি অথবা সি হবে। তো আমি সি ধরছি 180। যদি দূরত্ব 180 হয়, 3 ঘন্টায় যদি এক স্টেশন থেকে আরেকটা স্টেশনে যায়, তাহলে ঘন্টায় কত বেগ হয়? 60 কিমি। অর্থাৎ 180কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে পাবে 60 কিমি। তাহলে এখানে আমার যাচ্ছে 60 কিমি পার ঘন্টা। ওকে, 60 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। কেন? আমি 180কে কিন্তু 180 কিমি দূরত্ব ধরেছি, 3 দিয়ে ভাগ করেছি, তাই কিন্তু আমার 60 কিমি পার ঘন্টা হলো। এই যে 3 ঘন্টায় যায়, তাহলে 180কে যদি 3 দিয়ে ভাগ করতে 60 কিমি বেগে যায় পার ঘন্টায়। তাহলে এখানে দেখো বলছে গতিবেগ 12 কিলোমিটার কমে গেল। তো 12 কিলোমিটার কমে গেলে এখান থেকে 12 বিয়োগ করে দাও, তাহলে তোমার কত হবে? 12 বিয়োগ করলে এখানে হবে কিন্তু 48। ওকে, তাহলে 48 কিমি পার আওয়ার বেগে কিন্তু এখন যাচ্ছে। এখন 48 কিমি আওয়ার বেগে যাচ্ছে, তার মানে 1 ঘন্টায় যদি 48 কিমি যায়, তাহলে এই 15/4 ঘন্টায় কতটা যাবে? কারণ এই যে আমি 3 ঘন্টা 45 মিনিট আরও 45 মিনিট লেগেছে, 3 ঘন্টা 45 মিনিট সমান কত? 15/4 ঘন্টা আমরা করে নিয়েছি। ওকে, তাহলে আমরা 15/4 ঘন্টাকে কী করবো? 48 দিয়ে গুণ করবো। তাহলে 48 গুণ 15/4, তাহলে দেখো এখানে 4 বারও 48 করবো। তাহলে দেখো এখানে 15 আর 12 যদি গুণ করো তাহলে 180 হয়। তাহলে কিন্তু দেখো এই মোট দূরত্ব 180 কিমি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। মিলে গেল কত সুন্দর। তো এখানে কিন্তু যে উত্তরটা নেব সেটা কিন্তু সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো চলো আমরা চলে যাবো 4 দিকের প্রশ্নে। 4 দিকের প্রশ্ন কী আছে? 7:13 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নূতন অনুপাত 2:3 হবে? দেখো 2:3 করতে হবে তোমার নূতন অনুপাত, তা কোনটা যোগ করতে হবে? এখানে আছে 5, 1, 2, 3। তো এখানে তোমার এক্স ওয়াই জেড ধরে করার দরকার নেই, তুমি এখানে 7-এর সঙ্গে এই প্রথম এর অপশান আছে 5, 7 আর 5 12 করো। তাহলে যদি আমার প্রথম অপশানটা 12 হয়, তারপরে ইস্টুটা ইস্টুরেই, তাহলে 13-এর সঙ্গে সেই 5 গুণ করলে, অর্থাৎ উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করতে বলেছে? তাহলে 5 যোগ করছি, তাহলে 13 আর 5 কত হয়ে গেল? 18। এখন 12 আর 18 যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে 2 দিয়ে যদি কাটো তাহলে হয়ে যাবে কত? 6 দিয়ে যদি তুমি কাটো তাহলে 6 দিনও 12, অর্থাৎ 2 হয়ে যাবে। 12কে 2 দিয়ে 12কে 6 দিয়ে কাটলে হচ্ছে 2, আর 18কে যদি তুমি 6 দিয়ে কাটো তাহলে হয়ে যাচ্ছে 3 6 18, অর্থাৎ 2:3। দেখো এখানে কিন্তু 2:3 আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান হয়। 5-এর দাগের এখানে কিন্তু 4 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর অপশান, অর্থাৎ 5। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে, অর্থাৎ 5-এর দাগের প্রশ্নে। 5-এর দাগের প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য আমরা উপরের দিকে তুলব অঙ্কটা। তো দেখো এখানে 5-এর দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটার সমাধান করব। 3টি কর্মিক অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি 87, ছোট সংখ্যাটি কত? তো এখানে তোমার যে অপশান আছে সেই অপশান থেকে তুমি সহজে এটা ক্যালকুলেশন করতে পারো। তুমি কিভাবে করবে দেখো, তুমি যদি মনে করো ছোট সংখ্যা 29, তো 29-এর পরে তুমি কত দেবে? 31, 31-এর পরে তুমি কত দেবে? 33। এগুলোর যোগফল যদি 87 হয় তাহলে তোমার কিন্তু 29 হবে সঠিক উত্তর। যদি তা না হয় তাহলে কিন্তু হবে না। তো এখানে আমরা যে ডির অপশান দেখবো, ডির অপশান যে 27 আছে, 27-এর সঙ্গে তুমি 29 যোগ করো, 29-এর সঙ্গে তুমি 31 যোগ করো, তাহলে তোমার হয়ে যাবে 87। তাই তোমার ডি অপশান হচ্ছে সঠিক উত্তর। কারণ এখানে বলে যে ছোট সংখ্যাটি কত, তাই আমি ছোট সংখ্যাটি 27 ধরেছি, পরের সংখ্যাটা 29 হবে আর তারপরের সংখ্যাটা 31 হবে। এখন তুমি বলতে পারো যে স্যার 27-এর পরে 29 আর 31 হবে কেন? কারণ তোমার এখানে বলেছে অযুগ্ম অখণ্ড সংখ্যা নির্ণয় করতে বলেছে। অযুগ্ম অখণ্ড সংখ্যার সমষ্টি তোমার 87 বলেছে, তাই অখণ্ড অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে তুমি যদি যোগ করো তাহলে তুমি কিন্তু 8 পেয়ে যাবে, ঠিক আছে? এখানে যদি তুমি যোগ করো তাহলে তুমি 87 পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। এখন তুমি যদি বলো স্যার আপনি একটু বলে দিন এর প্রসেসটা কি। যদি তুমি সেই প্রসেস জানতে চাও তাহলে তোমাকে এইরকম করতে হবে, x প্লাস 2
এক্স প্লাস 4, ঠিক আছে, 3টি পদ হয়ে গেল, তাই আমরা এখানে সমান সমান 87 দেবো। ওকে, তো এখান থেকে তুমি যদি এক্সের মান বার করো তাহলেও কিন্তু উত্তর তুমি সমাধান করতে পারবে। আর তুমি যদি মনে করো স্যার এখানে আমার 3টি আছে বলে আমি না এরকমভাবে বার করলাম, যদি 7, 8, 10টা থাকে তাহলে কি করব, কিছুই না, তুমি আগের ক্লাসে দেখে নেবে, এর আগের ভিডিও অর্থাৎ যে ক্লাসটা কিন্তু কর্মক্ষেত্র থেকে করেছি সেই ক্লাসটা কিন্তু এরকম অঙ্ক ছিল। সেখানে ছিল 8টি সংখ্যার সমষ্টিগত না 8টি সংখ্যার গড় কত, প্রথম 8টি বিজোড় সংখ্যার গড় কত, বা পরপর 8টি বিজোড় সংখ্যার গড় কত, সেটা ছিল। পরপর 8টি বিজোড় সংখ্যার গড় কত, সেখানে কিন্তু আমরা সমষ্টি বার করে তাই গড় করেছি, সেটা তুমি দেখে আসতে পারো, একদম মুখে মুখে তোমরা উত্তর করতে পারবে। আমরা 6 দাগের প্রশ্ন চলে যাবো। 6 দাগের প্রশ্ন আছে, দেখো কোনো ভগ্নাংশের লব ও হরের সঙ্গে 2 যোগ করলে 1 2 হয়, আবার লব ও হরের থেকে 1 বিয়োগ করলে 2 7 হয়, ভগ্নাংশটি কত? তো ভগ্নাংশটি নিশ্চিতের মধ্যে আছে, তো আমি ভগ্নাংশটি এটা ধরছি, সির অপশানটা ধরছি। তো আমি এখানে 3/8 লিখবো অপশানে, অপশানের যে 3/8 আছে অর্থাৎ সির অপশান যে 3/8 আছে সেটা আমি লিখবো 3/8। তাহলে লব কোনটা? লব হয় ওপরে, আর হর কোনটা? হর হয় নিচে। ওকে, তো লব আর হর, এখন এখানে বলেছে দেখো লব ও হরের সঙ্গে 2 যোগ করো, তাহলে লব আর হরের সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কি হবে, তো এখানে 3-এর সঙ্গে 2 যোগ করব আর 8-এর সঙ্গে 2 যোগ করব, তাহলে হয়ে যাচ্ছে কত, 3 আর 2 যোগ করে ওপরে বসাবো, অর্থাৎ লবে পাবো 5, 8 আর 2 যোগ করে আমরা হরে পাবো 10, তাহলে 5 আর 10 যদি তুমি কাটো তাহলে কত হচ্ছে, 5 একে 5 আর 5 দিনও 10, অর্থাৎ 1 এর 2। তো দেখো তোমার কিন্তু বলেছে লব এবং হরের সঙ্গে 2 যোগ করলে 1 এর 2 হয়, তো দেখো 1 এর 2 কিন্তু হচ্ছে। আবার বলছে লব ও হর থেকে 1 বিয়োগ করলে 2 এর 7 হয়, দেখি লব এবং হর থেকে আমরা 1 বিয়োগ করব, অর্থাৎ 3/8 আছে, 3/8 থেকে আমরা কি করব, 3/8 থেকে আমরা আবার 1 বিয়োগ করব, তো আমরা বিয়োগে 1 দিচ্ছি, তাহলে 2 ক্ষেত্রে যদি 1 বিয়োগ করি তাহলে আমার কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 2 আর এখানে হয়ে যাচ্ছে কিন্তু 8-এর থেকে 1 বাদ দিলে হয়ে যাচ্ছে 7, তো এখানে দেখো 2 এর 7। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে দেখো 2 এর 7 হলো, অর্থাৎ এই যে এখানে দেখতে পাচ্ছ এই 2 এর 7 2 এর 7 কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম, এই যে 7-এর দাগের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু আমরা একটু উপরের দিকে তুললাম। এখান থেকে আমরা কিন্তু সাইড চেঞ্জ করে ডান সাইডে স্ক্রিনে কিন্তু পরিষ্কার একটা স্ক্রিন বার করলাম। এবার চলো আমরা চলে যাই 7-এর দাগের অঙ্ক দেখতে। 7-এর দাগের অঙ্ক যেটা আছে দেখো, √2 এটা সমান এটা হলে এটার মান কত, তো আমরা কিছু না এই √2 মানটা দেবো, এখানে শুধু জাস্ট ক্যালকুলেশনটা কঠিন, নইলে কিন্তু অঙ্কটা খুবই সহজ। কিভাবে তুমি এটা করবে দেখো, এখানে তোমার আছে 4 + 2 4 + √2, তো এখানে আমরা দিলাম 4 + √2। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরে দেবো, √2 আছে √2 দেবো, তারপরে 1 + √2 আছে সেটা আমরা দিয়ে দেবো। এবার তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, তো আমরা ক্যালকুলেশনটা নিচে করব। এখানে দেখো 4 দিলাম, এখানে +√2, √2 মান কত, এখানে দেখো এই যে আমি যেখানটায় ঘোরাচ্ছি এখানে কিন্তু √2 মান আছে 1.4142, তাহলে 1.4142 দিলাম। এবার এখানে নিচে এই যে চিহ্নটা এই যে বাই আছে বাইটা বাই দিলাম। এবার দেখো এখানে বলেছে √2 1 + √2, তো √2 মান কত, 1.4142। তারপরে দেখো এখানে আমরা পাচ্ছি 1 + √2 মান আবার 1.4142 পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা কি করব দেখো, খুব সহজে কিভাবে সমাধান করি, তো এটা হয়ে যাবে 5.4142, এটা কিন্তু উপরে হয়ে যাবে আর নিচে হয়ে যাবে কত, তো এখানে আমরা কি করব, এখানে আমরা 1 আর 1 2 করব, আর তা 2.4142 হয়, আর 1.4142 আমরা যোগ করব, তাহলে হয় 3.4448 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 2 4 আর 4 8 আর 2 আর 2 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 2 আর 2 4 হয়, আর 4 আর 4 8 হয়, 1 আর 1 2 হয়, আর 4 আর 4 8 হয়। তো এখন 4142 সঙ্গে 4142 আমরা যদি মানে যোগ করি তাহলে কিন্তু 4284 হয়ে যাবে। তো এটার সঙ্গে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে খুব সহজে কিন্তু আমরা পেয়ে যাব 1.5858। ওকে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর, এটা কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 8-এর দাগের প্রশ্নে চলে যাই। 8-এর দাগের প্রশ্ন কি আছে দেখো, খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করব, দেখতে থাকো আর এডুকেশন স্কুল। এ ও বি একটি কাজ যথাক্রমে 24 দিনে ও 18 দিনে শেষ করে, 24 দিন আর 18 দিনে শেষ করে। 4 দিন দেখো 4 দিন একত্রে কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে শেষ করবে। একদম চোখের নিমেষে অঙ্ক সহজে সমাধান করব। কিভাবে সহজে সমাধান করব দেখতে থাকো আর এডুকেশন স্কুল, দেখবে একদম কোনো প্রবলেম হবে না, তোমরা এসব অঙ্ক সহজে করবে, তা এত সুন্দরভাবে সহজে করে দেবো। এখানে আমি একটু মুছে নিই, তারপর অঙ্কটা এখানে আমরা করে দিচ্ছি। দেখো আজকের পর থেকে কোনো দিন ভুলবে না, এরকম যদি খুব ভালোভাবে ক্লাস পেতে চাও তাহলে, বা আর এডুকেশন স্কুলে হাত ধরতে চাও যাতে করে তুমি কিন্তু নিজেকে তৈরি করতে পারবে, তার জন্য কিন্তু ফোন করতে পারো 85 339 82 506 এই নাম্বারে। চলো আমরা
অঙ্কটা করি, দেখি অঙ্কটা কিভাবে করা যায়। এই যে 24 আর এই যে 18 আছে না, 24 আর 18 লসাগু করব। 24 আর 18 লসাগু আমরা এই জায়গাটায় করে নিই, দেখি 24 আর 18। দেখো আমি কিন্তু মুখে মুখে বলতে পারতাম, কিন্তু তোমাকে একটু করিয়ে দেখিয়ে দিচ্ছি। 6 দিয়ে দাও, 4 6 24 আর 3 6 18। তো 3 4 12, 12 আর 6 3 4 12, 6 12 72 কিন্তু এর লসাগু হয়। এখন তুমি একটা দাগ দাও, এখানে একটা দাগ দাও, এখানে লেখো এ আর এখানে লেখো বি। এখন তোমার এটা যখন এ বি লেখা হয়ে গেল, তখন তুমি এই যে এর মান 24 আছে, 24কে 72 যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 3 একক পাবা, 3 24 72। সেমভাবে 18কে 72, 72কে 18 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে 4 18 72 পাবা। ওকে, এর বলছে 4 দিন একত্রে কাজ করার পরে এ চলে যায়। আচ্ছা 4 দিনে এ কতটা কাজ করে? তো একদিনে করে 3 একক, তাহলে 4 দিনে করবে কত? 3 4 12, মোট 12 একক কাজ করবে। এখন যদি এ যদি 4 দিনে 12 একক করে, তাহলে বি 4 দিনে কত একক করবে? কারণ এখানে বলেছে দুজনে একত্রে কাজ করার পরে এ চলে যায়। 4 দিনে একত্রে কাজ করেছে, তাহলে বি 4 দিনে কতটা করবে? তো বি 4 4 16, তাহলে 16 একক করবে। এখন যদি 16 একক করে বি আর এ যদি 12 একক করে, তা দুজনে কিন্তু মিলে 28 একক করেছে। তাহলে 72 থেকে তুমি 28টা বিয়োগ করো, তাহলে থাকবে কত তোমার? 8 আর কত হলে 12, 4 হলে 12, হাতে 1, 2 আর 1 3, 3 আর কত হলে 7, 4 হলে 7। ওকে, এখন তোমার 44 আছে, তাই এই 44 এককটা তোমার বি কত দিনে করবে? কারণ বি একদিনে করে এই যে 4 একক, আর এ একদিনে করে 3 একক, আমরা আগেই দেখিয়েছি। তো 44কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 11 44, অর্থাৎ 11 একক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু এর সঠিক উত্তর হবে কিন্তু বির দাগ 11 একক। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। চলো আমরা চলে যাই 9 দাগের প্রশ্নে। একদম প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমাদের কিন্তু একটা একটা নিয়মে দেখিয়ে দিচ্ছি। দেখো সব অঙ্কগুলো কিন্তু মুখে মুখে সমাধান করব, সব অঙ্কগুলো মুখে মুখে হয়ে যাবে, কোনো কথা হবে না, এরকমভাবে কিন্তু করে দেবো। তো চলো আমরা পরের অঙ্কটা কী আছে দেখে নিই। তার জন্য আমরা এগুলো একটু মুছে নিই, নাহলে কিন্তু আমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো চলো আমরা দেখি পরের অঙ্কটা আমরা কী আছে দেখে নিই। আমরা এবার 9 দাগের এই অঙ্কটা দেখব। এক ব্যক্তির স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 3 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগে। আবার স্রোতের অনুকূলে 20 কিলোমিটার এবং প্রতিকূলে 15 কিলোমিটার যেতে 9 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার তোমাকে নির্ণয় করতে হবে। তুমি এটা কীভাবে সহজে সমাধান করবে? তবে তার আগে তুমি অপশানগুলো দেখে নাও। হয় 3 কিলোমিটার হতে হবে, না 4 কিলোমিটার, নইলে 5 কিলোমিটার, নইলে 6 কিলোমিটার। নৌকার বেগ এটা হতে হবে। তুমি সবার প্রথমে একটা কথা বলবো তোমাকে, তুমি ভালো করে বুঝবে। অঙ্কগুলো কিন্তু খুব সহজেই সমাধান করা যায়। দেখো এখানে কিন্তু তোমার একটা লক্ষ্য রাখতে হবে, অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 3 কিলোমিটার যেতে কিন্তু 4 ঘন্টা সময় লাগে। তাহলে তুমি এখান থেকে একটা জিনিস ধরো। প্রথমে তুমি মনে করো আমি এই যে অপশান আছে এর মধ্যে আমি বির অপশানটা ধরবো। বির অপশান মনে করো 4। তুমি কি জানো? তুমি জানো এখানে যে নৌকার বেগ আছে, নৌকার বেগের সূত্র কি জানো? নৌকার বেগের সূত্র কিন্তু তোমরা অবশ্যই জানো। তো আমি একবার লিখে দিচ্ছি। নৌকার বেগ এর সূত্র হচ্ছে মানে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, এটা কিন্তু নৌকার বেগের সূত্র। ওকে, তাহলে অনুকূলের গতিবেগ কিন্তু দেওয়া নেই। তোমার বলেছে অনুকূলে 15 কিলোমিটার এবং প্রতিকূলে 3 কিলোমিটার যায় 4 ঘন্টায়। অঙ্কগুলো করতে গেলে ব্যাপক অসুবিধা হয়। জাস্ট তোমাকে যে নিয়মটা শেখাচ্ছি, এই নিয়মটা কেউ তোমাকে শেখাবে না। আমি কিভাবে তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাই তোমরা দেখো। এখানে মনে করো অনুকূল হচ্ছে 15 কিলোমিটার, ঠিক আছে? তো তাহলে তুমি এই জায়গায় অনুযোগ প্রতিকূল বাই 2, কিন্তু তাহলে অনুকূলের বেগটা কত সেটা কিন্তু তোমার জানা নেই, কিন্তু অনুকূলে 15 কিলোমিটার যাচ্ছে সেটা তোমার বলা আছে, আর প্রতিকূলে 3 কিলোমিটার যাচ্ছে, আর মোট সময় লাগছে 4 ঘন্টা। এখন অনুকূল যোগ প্রতিকূল বাই 2 যদি হয়, তাহলে আমি যদি এখানে বির মান 4 ধরি, অর্থাৎ নৌকার বেগ ঘন্টায় কত কিমি সেটা যদি আমরা বার করি, 4 মনে করব নৌকার বেগ 4 কিমি, তাহলে আমার এখানে হতে হবে কত? 8/2, তাহলে কিন্তু 4 হবে। ওকে, তাহলে আমি যদি 8/2 ধরি, তার মানে আমরা অনুকূল একটা পাবো, প্রতিকূল একটা পাবো। তা অনুকূল মনে করো 5 আর প্রতিকূল মনে করো 3। আমরা এরকম ধরে করব। অনুকূল মনে করব 5, প্রতিকূল মনে করব 3। 8কে 2 ভাগে ভাগ করে নেবো। 6/2ও করতে পারো, ঠিক আছে? তো 4/4ও করতে পারো, কিন্তু 4/4 কিন্তু করতে পারবে না, কারণ অনুকূল প্রতিকূল সমান হয় না, ঠিক আছে? তো তুমি 5/3 ধরবে, মানে সবসময় বড়টা অনুকূলে ধরবে, ছোটোটা প্রতিকূলে ধরবে। তো দেখো 8-এর মধ্যে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে 5/3, আর একটা হচ্ছে 6/2 বা 7/1 এরকম। কিন্তু 7/1 বা 6/2 কিন্তু ঠিক গ্রহণযোগ্য হচ্ছে না। 5/3টা কিন্তু এখানে গ্রহণযোগ্য হচ্ছে। তাই কিন্তু তোমাকে এটা অনুকূল দিলাম 5 আর প্রতিকূল দিলাম 3। এখন দেখো বলছে কি, যদি অনুকূলের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হয়, আশা করি বুঝতে পারছো। অনুকূলের বেগ 5 কিলোমিটার পার ঘন্টা হয়, তাহলে এই 15 কিমি যেতে কত সময় লাগবে? 15 কিমি যেতে সময় লাগবে 15/5 সমান 3 ঘন্টা। ওকে, আবার প্রতিকূলে 3 কিলোমিটার যায়, তাহলে প্রতিকূলের বেগ যদি 3 কিমি হয়, মানে 3 কিমি পার ঘন্টা হয়, তা 3 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 1 ঘন্টা, তাহলে 3/3। ওকে,
তাহলে কত হচ্ছে 1 ঘন্টা। তাহলে মোট টাইম কত যাচ্ছে 4 ঘন্টা। দেখো এখানে 4 ঘন্টা কিন্তু আছে। ওকে, মোট টাইম 4 ঘন্টা। সেমভাবে আবার আমি কি করব, এখানে বলছে আবার স্রোতের অনুকূলে, সেই একই নৌকা কিন্তু স্রোতের অনুকূলে 20 কিলোমিটার ও প্রতিকূলে 15 কিলোমিটার, ঠিক আছে, যেতে 9 ঘন্টা সময় লাগে। ঠিক আছে, আমি দেখি ওই 8 হিসেবে দেখবো কিন্তু, কারণ আমরা নৌকার বেগ 4 কিলোমিটার পার ঘন্টা ধরেছি, মানে এখানে নৌকার বেগ কত 4 ধরেছি, তাহলে 5 আর 3 ধরেছি, তাহলে অনুকূলের বেগ 5 আর প্রতিকূলের বেগ 3। ঠিক আছে, আমি এটা ধরে দেখব। এখানে অনুকূলে 20 আছে, তাহলে 20/5 সমান কত 4 ঘন্টা। ওকে, আর এখানে 15 কিলোমিটার কে আমরা কি করব, 15 কিলোমিটারকে প্রতিকূলের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা 3 দিয়ে ভাগ করব, তাহলে 3×5 অর্থাৎ 5 ঘন্টা। ওকে, 15 কিলোমিটার যেতে 5 ঘন্টা সময় লাগে, 20 কিলোমিটার যেতে 4 ঘন্টা সময় লাগে। দেখো দুটো যোগফল করলে কিন্তু 9 হয়ে যাচ্ছে, তো দেখো 9 ঘন্টা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো এই যে 9 ঘন্টা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে 9 ঘন্টা। তাহলে কত সুন্দরভাবে আমরা অঙ্কটা সমাধান করলাম। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। এখানে তুমি XYZ যা ধরে করবে না কেন, তুমি কিন্তু অঙ্ক সমাধান করতে পারবে না, এবং তোমাকে অনেকটা সময় কিন্তু এর পিছনে লাগাতেই হবে, না লাগালে কিন্তু হবে না। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়, আর এখান থেকে বোঝা যায় যে কোনটা এর উত্তর হবে। আর সেটা যদি তুমি জানতে চাও, তাহলে 85 309 82 506 এই নাম্বারে ফোন করো। কি 85 309 82 506 এই নম্বরে তুমি যদি ফোন করো, তাহলে তোমাকে কিন্তু এইরকমভাবে কিন্তু শিখিয়ে দেবে আর এডুকেশন স্কুল। দেখতে থাকো আর এডুকেশন স্কুল, যতদিন না ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা হবে, এটা কিন্তু ক্লাসটা কিন্তু চলতেই থাকবে। ঠিক আছে, চলো আমরা 10-এর দাগের প্রশ্নে চলে যাই। 10-এর দাগের প্রশ্ন কী আছে আমরা দেখব। এক ব্যবসায়ী, তো প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলি। ঠিক আছে, ওটা উপরের দিকে তোলার পরে দেখছি এক ব্যবসায়ী 5,000 টাকার কাপড় কিনে প্রথম মাসে কিছু কাপড় 10% লাভে, দ্বিতীয় মাসে কিছু কাপড় 4% ক্ষতিতে বিক্রি করে, মোটের উপরে 100 ক্ষতি হলো। 100 মানে 100 টাকা ক্ষতি হলো। অংশ দুটির অনুপাত কত? তো এখানে দেখো লাভ আছে 10%, এখানে ক্ষতি আছে 4%। ওকে, তাহলে আমরা অঙ্কটা করব। দেখো স্ক্রিনের ডান সাইডের অঙ্ক দেখো, আমরা এখানে লাভ দিচ্ছি আর এখানে ক্ষতি দিচ্ছি। ঠিক আছে, তো এখানে লাভ আছে কত পার্সেন্ট? 10%। ওকে, আর ক্ষতি আছে কত? ক্ষতি আসছে কিন্তু 4%। তো দেখো অনুপাতটা কীভাবে বার করছি। এখানে বলছে 5,000 টাকায় 100 টাকা ক্ষতি হয়েছে, তো যদি 5,000 টাকায় 100 টাকা ক্ষতি হয়, তার শতকরা ক্ষতি হয় 2%। ওকে, তাহলে 2%টা কিন্তু আমরা মাঝখানে রাখছি। 2% কীভাবে বার করতে হয় এটা তোমরা জানো তো। 5,000 টাকা ক্ষতি হয় 100 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, দেখবো ওখান থেকে 2% বেরিয়ে যাবে। তো এবার তুমি এলিগেশন করো, তাহলে এখান থেকে 4 থেকে 2 বাদ দিলে থাকবে কত? তোমার 2% ক্ষতি হয়েছে মানে কি -4। তো তুমি যদি 2 এখান থেকে বিয়োগ করো, তাহলে কী হবে? তাহলে তোমার এখানে থাকবে কিন্তু একটা 2। ওকে, আর এখানে প্লাস লাভ, তো এখানে 10-এর সঙ্গে এই 2 তাহলে কী হবে? তোমার যোগ হয়ে যাবে। ওকে, তাহলে 10 আর 2 হয়ে যাবে কিন্তু 12। তো এবার কি করবে? এবার এখান থেকে কি করবে? এখান থেকে কিন্তু তুমি এটাকে অনুপাত করবে, অর্থাৎ 2:12 মানে কত? 2:12 এটা মানে হচ্ছে 2 1 কে 2, আর এখানে 6 দিনও 12, তাহলে হয়ে কী হলো? তাহলে 1:6 হলো, 6, অর্থাৎ ডি দেখা হবে সঠিক উত্তর। কত সুন্দরভাবে পাতি নিয়মে শিখিয়ে দিচ্ছে অঙ্কগুলো। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আমরা 11 দাগের প্রশ্নে চলে যাবো। 11 দাগের প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। ঠিক আছে, 11 দাগের প্রশ্ন দেখবো, তার আগে এখানে যেটা আছে সেটা আমরা একটু মুছে নিই। ঠিক আছে, মুছে নেওয়ার পরে কিন্তু আমরা 11 দাগের অঙ্কটা দেখবো। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করব। প্রত্যেকটা অঙ্ক সহজে সমাধান করতে দেখতে সমাধান করে দেখাবো। তো দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আর এডুকেশন স্কুল সবসময় তোমার কথা ভাবে। তুমি আর এডুকেশন স্কুলে হাত ধরতে চাইলে 85 309 82 506 এই নাম্বারে ফোন করো, এবং আর এডুকেশন স্কুলে হাত ধরে অবশ্যই উপরে ওঠার চেষ্টা করো। তোমার লক্ষ্য যদি হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাহলে তোমাকে অঙ্ক এবং রিজনিংয়ে ভালো নাম্বার পেতে হবে। এবার অঙ্ক এবং রিজনিং কিন্তু একমাত্র আর এডুকেশন স্কুল তোমাকে হেল্প করতে সাহায্য করে। তো দেখতে থাকো, আমি যেভাবে অঙ্ক করছি, তুমি কিন্তু এরকম বড় বড় অঙ্ক সহজেই করতে পারবে। জাস্ট তোমার একটু ফোন করার দরকার, তাহলে কিন্তু তুমি পেরে যাবে। আমরা 11 দাগের অঙ্ক দেখব। সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরে দ্বিগুণ হবে? তা সরল সুদের হার কত হলে 10 বছরে টাকা দ্বিগুণ হবে? তাই 100 টাকা কত বছরে 10 গুণ, 100 টাকা কত বছরে 200 টাকা হবে? তাহলে 100 টাকা কত বছরে 200 টাকা হবে? 100 টাকা 10 বছর যদি হয়, তাহলে 10 কে 100। ঠিক আছে, তো মানে 10% যদি বছরে যদি 10% হারে হয়, তাহলে 10 কে 100, অর্থাৎ 10 বছরকে 10 দিয়ে যদি তুমি গুণ করো, তাহলে 100, তাহলে আসলে 100 আর সুদ 100, তাহলে 100 200 টাকা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো, এর সঠিক উত্তর হবে কিন্তু 10%। তো এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে মুখে মুখে হয়ে যায়। 12 দাগের প্রশ্ন দেখব। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার ও 32 সেন্টিমিটার, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার? তো কিছুই না, আমরা স্ক্রিনের ডান সাইডে অঙ্কটা দেখব। পরিসীমা বলেছে 24 সেন্টিমিটার, তাহলে প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা যদি 24 হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? 24/4, তাহলে কত হচ্ছে? 6।
দ্বিতীয়টার পরিসীমা হচ্ছে 32 সেন্টিমিটার, তাহলে 32/4, তাহলে দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8। ঠিক আছে, তো তাহলে এখানে বলেছে দুটোর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দুটোর ক্ষেত্রফলের সমষ্টি, একটা ক্ষেত্রফলের বর্গক্ষেত্রের পরিসীমা কত, তাহলে এখানে ক্ষেত্রফল হয়ে যাবে কত, 6 6 36। প্রথমটার 36 বর্গমিটার হবে, আর দ্বিতীয়টার কত হবে, 8 হোল স্কোয়ার মানে 64। ওকে, 64। তো এবার যদি তুমি এটা যোগ করো তাহলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে কিন্তু 100। ওকে, তাহলে 100 বর্গমিটার কিন্তু এটা 100 বর্গমিটার, 100 বর্গ সেন্টিমিটার কিন্তু এর ক্ষেত্রফল, সেমি স্কোয়ার। 100 বর্গ সেন্টিমিটার কিন্তু মোট ক্ষেত্রফল হচ্ছে ওই, এই দুটি ক্ষেত্রফলের সমষ্টি সমান বর্গ ক্ষেত্রফল বিশিষ্ট 100 বর্গ সেন্টিমিটার তার। এবার যদি 100 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল তার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত তোমাকে নির্ণয় করতে বলেছে। তা পরিসীমা নির্ণয় করবো, তবে তার আগে একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করবো। তো এই 100 সেমি স্কোয়ার অর্থাৎ 100 বর্গমিটার, 100 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কত, রুটের মাথায় 100। ঠিক আছে, রুট 100, তাহলে হয়ে যাবে 10 সেমি। 10 সেমি যদি হয় তাহলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, তা 10 গুণ 4 অর্থাৎ 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য 10 হলে 10 গুণ 4 তার মানে 40 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে পরিসীমা হয়ে যাবে কিন্তু 40 সেমি। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 40 সেমি। এখানে দেখো এই যে বিদ্যাগ আছে না, বিদ্যাগ হবে সঠিক উত্তর 40 সেমি। আমরা 13 দাগের প্রশ্নে চলে যাবো। 13 দাগের প্রশ্ন দেখো কি আছে। 13 দাগের প্রশ্নটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন আছে, দুটি সংখ্যার গসাগু 2 আর তাদের লসাগু 70 হলে সংখ্যা দুটি কী কী। তো দেখো এখান থেকে এই অঙ্কটা আমি খুব সহজে সমাধান করে দেবো। তো অনেক নিয়ম আছে, অনেক নিয়মের মধ্যে আমি তোমাদেরকে দুটো নিয়ম দেখাই দিচ্ছি, সেটা কিন্তু তুমি এইভাবেই অঙ্ক সহজে সমাধান করতে পারবে। তুমি মনে করতে পারো যে যেহেতু অপশানে যে 14 10 আছে, 2 35 আছে, 6 17 আছে, 4 70 আছে, তো তুমি একটা কাজ করতে পারো। এই যে 14টাকে তুমি ভাঙালে কত হবে, 2 গুণ 7। ঠিক আছে, তো আর 10টাকে ভাঙালে কত হবে, 2 গুণ 5। ওকে, তাহলে দেখো এরও 2 আছে, এরও 2 আছে, তাহলে গসাগু কিন্তু 2 হয়, তাহলে কিন্তু এটা কিন্তু এর সঠিক উত্তর হবে। আর দেখি লসাগু যদি 70 হচ্ছে কিনা, তো এর থেকে তুমি 5 আর 7 নিতে পারো, কারণ এই দুটোর মধ্যে 5 আর 7 নেই। তো 7 আর 5 35, মানে 5 আর 7 যদি গুণ করো 35, আর এই দুটোর থেকেই একটা 2 নিতে পারবে, তাহলে 35 গুণে 70, লসাগু কিন্তু 70 হচ্ছে, তাই কিন্তু এটা সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। ওকে, এবার তুমি যদি বলো স্যার এরকম না করে অঙ্কের নিয়মে করুন, অঙ্কের নিয়ম বলতে কি, তুমি মনে করো গসাগু 2 আছে, তাহলে তোমাকে একটা সংখ্যা ধরতে হবে, কি একটা সংখ্যা ধরতে হবে, বা দুটি সংখ্যা যেহেতু, তা একটা সংখ্যা 2x ধরতে হবে। যেহেতু গসাগু তোমার 2, তাই তো দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার 2টা রাখতেই হবে। তাই একটা রাখবো কত, 2x, আর এটা রাখবো 2y। ঠিক আছে, তো তাহলে এর মধ্যে x আর y থাকলো, xy কী হয়, xy হয় হচ্ছে xy, তার মানে এখান থেকে আমরা যদি এ করি তাহলে এখান থেকে লসাগু কী পাচ্ছি, লসাগু পাচ্ছি কিন্তু এখান থেকে একটা 2 নিতে পারবো, আর xy এইটা হচ্ছে লসাগু। তাহলে 2xy যদি লসাগু হয়, এখানে লসাগু 70 বলেছে, তাহলে xy এর মান কত দাঁড়াবে, xy এর মান দাঁড়াবে কিন্তু হচ্ছে কত, xy এর মান দাঁড়াবে 70/2, তাহলে হয়ে যাবে কত, 35। তাহলে xy এর মান যদি 35 হয়, xy এর মান হচ্ছে 35, তাহলে xy এর মান 35 হলে আমরা এখান থেকে 35 সমান কী লিখতে পারি, 5 গুণ 7, অর্থাৎ হচ্ছে কি একটা 5 হবে, একটা 7 হবে। তো 5-এর সঙ্গে তুমি 2 গুণ করো, তাহলে 10 হচ্ছে, আর 7-এর সঙ্গে তুমি 2 গুণ করো, তাহলে 7 × 14 হচ্ছে। ওকে, তাহলে 10 আর 14, এই দেখো দুটো সংখ্যা 14 আর 10 এই দুয়াই আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু অঙ্ক সহজে সমাধান করা যায়। এবার আমরা 14 দাগের অঙ্ক দেখব। 14 দাগের অঙ্ক কী আছে, এক দোকানদার, আমরা 14 দাগের অঙ্কটা একটু উপরের দিকে তুলি, আর এই জায়গায় যেটা আছে সেটা একটু মুছে দিই। ওকে, 14 দাগের অঙ্ক আছে, দেখো এক দোকানদার মোট 400 কেজি চিনি বিক্রি করে 4% লাভ করেন। যদি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে এবং বাকি চিনি 10% লাভে বিক্রি করেন, তবে তিনি কত কেজি চিনি 2% ক্ষতিতে বিক্রি করেন। খুবই সহজ, 400 কেজি চিনি যদি 4% লাভে বিক্রি করেন, তাহলে ওখানে কত কেজি চিনি লাভ হয়, 400 আর 4% মানে 4 4 16 কেজি। ওকে, স্ক্রিনের ডান সাইডে আমি করে দিচ্ছি, দেখো 16 কেজি চিনির লাভ। এখন বলছে কি তিনি কিছু চিনি 2% ক্ষতিতে। এখন এখানে উত্তর চাইছে 2% ক্ষতিতে কত চিনি বিক্রি করা হয়েছে। তো 2% ক্ষতিতে আমি মনে করছি এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে এখানে অপশান আছে 100, এখানে আছে 150, এখানে আছে 200, এখানে আছে 125। ঠিক আছে,
তাহলে তুমি দেখো, যদি তুমি একটা তোমাকে উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 100 কেজিতে যদি মানে তুমি মনে করো এখানে বলছে 2% ক্ষতিতে কতটা চিনি বিক্রি করেছে, তো মনে করো 100 কেজি 2% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 100 কেজি যদি 2% ক্ষতিতে বিক্রি করে তাহলে 2 কেজি চিনি কিন্তু ক্ষতি হয়। ওকে, তাহলে 100 কেজির থেকে 400 কেজির থেকে 100 কেজি ক্ষতি হয়েছে, তাহলে বাকি থাকে কত? 300 কেজি। 300 কেজি 10% লাভ মানে 30 কিলো লাভ। ঠিক আছে, 300 কেজি 10% মানে 30 কিলো লাভ। তাহলে 30 কিলো লাভ, তার থেকে আমার যাচ্ছে কত? 2% মানে 100 কেজির থেকে 2% মানে 2% মানে 2 কেজি। তাহলে 30 থেকে 2 বাদ গেলে কিন্তু থাকছে 28। আমার কিন্তু এই যে 16 কেজি হচ্ছে না। তাই আমরা এখানে কি করব? আমরা এখানে 200টা নেব, সিদ্ধাকটা নেব। সিদ্ধাকে যে 200 আছে, 200-র 2% ক্ষতি, তা 200 কেজিতে 2% ক্ষতি মানে কত? 200 কেজি 2/100। ঠিক আছে, তো এই দেখো 4, তাহলে 4 কেজি কিন্তু ক্ষতি হয়ে গেছে। 200 কেজিতে 4 কেজি ক্ষতি। ওকে, আর 200 কেজি 400 থেকে 200 কেজি চলে গেল, আর থাকে কত? আর 200 কেজি থাকবে। তাহলে সেই 200 কেজিতে লাভ কত? 200 কেজিতে লাভ কিন্তু 10%। তাহলে 200 × 10/100, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য অর্থাৎ 20 কেজি। তাহলে এখানে 10% লাভে 200 কেজি হচ্ছে 20 কেজি, আর এখানে 2% ক্ষতিতে 200 কেজিতে হচ্ছে কিন্তু 4 কেজি ক্ষতি। তাহলে আমার মোটের উপরে কত লাভ হচ্ছে? মোটের উপর লাভ হচ্ছে কিন্তু এখানে দেখো, এই 4-এর থেকে এই 20 থেকে 4 বিয়োগ করো, মানে এটা তো ক্ষতি হয়েছে, তাহলে লাভের থেকে ক্ষতি আমার বাদ গেল, তাহলে কিন্তু 16 কেজি কিন্তু আমার কি হলো? 16 কেজি কিন্তু আমার লাভ হয়ে গেল, যেটা কিন্তু এই যে আমার বলা আছে 400 কেজি চিনিতে 4% লাভ অর্থাৎ 16 কেজি লাভ। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা 15 দাগের প্রশ্নে চলে যাব। একটি কাজ 9 জন লোক 12 দিনে করে, 6 জন লোক কত দিনে সেই কাজটি করতে পারবে? তো এটা তুমি কিভাবে সমাধান করবে? অঙ্কটা কিন্তু ভালো করে পড়বে। 15 দাগের অঙ্ক যেটা আছে সেটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, এরকম অঙ্ক কিন্তু পড়ে। এখানে এই অঙ্কটা কিন্তু সব পরীক্ষায় পড়ে। একটি কাজ 9 জন লোক 12 দিনে করে, 6 জন লোক কত দিনে সেই কাজটি করতে পারবে? তুমি এটাকে কিভাবে সহজে সমাধান করবে? দেখো, খুব সুন্দরভাবে এটা সহজে সমাধান করতে পারবে। কিভাবে সহজে সমাধান করবে দেখো, আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি, কোনোদিন বলবে না। এই যে 9 আর 12 আছে না, তুমি এটাকে গুণ করবে, 9 × 12। আর এই যে তোমার আছে 6 নিচে, তো এই যে 6 আছে, 6 জন লোক কত দিনে করবে? 6টা তুমি নিচে দিয়ে দাও। এখন তুমি 6কে 12 দিয়ে কাটো, 2 হয়ে যাবে, তাহলে এখানে 9 দিনও 18। তাহলে দেখো, মানে সেই কাজটি বলছে না 6 জন লোকে কত দিনে করবে, সেই কাজটি 6 জন লোকে 18 দিনে করবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। তবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো আগের প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই কিন্তু হয় 200। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা বার করেছিলাম। আর এই প্রশ্নের সঠিক উত্তর হবে 18। তার জন্য আমরা পরের অপশান দেখব, অপশানে কী আছে সেটা দেখব। অপশানে ওই জায়গায় গেলে আমরা কিন্তু দেখতে পাবো। তো দেখো, এখানে কিন্তু অপশানে আছে 18, বিদ্যাক হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। আমরা 16 দাগের প্রশ্নে চলে যাব। এবার আমরা 16 দাগের এই প্রশ্নটা করব। দেখো, এখানে 2 = x + 1/1, এইটা একটা সিঁড়ি ভাঙা অঙ্ক। এই সিঁড়ি ভাঙা অঙ্কটা আমরা সম্পূর্ণ করব। কীভাবে করব দেখো, এখানে আমরা এই জায়গাটাই করে দিচ্ছি। দেখো 4 আর 3, মানে এখানে আমরা 4 লসাগু করলে 3 × 4 = 12, 12 আর 1 = 13। তো এই অঙ্কটা তোমার কীভাবে করতে হবে দেখো, এটা 2, এই জায়গাটায় আবার হয়ে যাবে, এই যে 4 আছে, 4 লসাগু করলে 3 × 4 = 12 আর 1 = 13, অর্থাৎ এখানে হবে 13/4। এই 13/4, 4টা উপরে চলে গিয়ে 1-এর সাথে গুণ হবে, তো 4 × 1 = 4, তখন হয়ে যাবে, এখানে হয়ে যাবে কিন্তু 4/13। ওকে, 4/13 থাকবে, 4/13। এখন এই 13টা লসাগু হয়ে যাবে, তাহলে এখানে 13 × 1 = 13 হবে, 13 × 4 = 17, তাহলে 17/13 হবে। এই জায়গাটা হয়ে যাবে 17/13। এখন এসবগুলো আর কিছু থাকবে না, 17/13, তাহলে 1/17/13। এবার এটা 13টা কী হবে? এই 13টা কিন্তু ওপরে চলে যাবে, 17টা কিন্তু নিচে থাকবে, 13টা ওপরে চলে গেল, এবার 17টা নিচে আছে। এখন 13/17। এবার আমরা অঙ্কটা ডান সাইডে করছি। দেখো, এখানে আমার কিন্তু ফিগার এসে যাবে এরকম, x + 13/17, আর এই সমান কিন্তু হয়ে যাবে 2। তাহলে এখান থেকে আমরা এক্সের মান কী পাবো? এখান থেকে এক্সের মান পাবো 2 বিয়োগ, এই যোগটা বিয়োগ চলে যাবে ওই পাশে, আর 13/17 কিন্তু পেয়ে যাবো আমরা।
এখন এখান থেকে আমরা 17 দিনও 34 পাবো, 34 থেকে 13 বাদ দিলে কত পাবো, 34 থেকে 13 বাদ দিলে পাবো 21, তাহলে এখানে হয়ে যাবে 21/17। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান হয়, অন্য কোনো প্রসেসে কিন্তু মুশকিল হয়ে যায়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে, পরের প্রশ্ন দেখবো কী আছে। তার জন্য আমরা প্রশ্নটা একটু ওপর দিকে তুলবো, এই সাইডটা মুছে নিলাম, মুছার পরে এখানে আমরা 17 দাগের প্রশ্ন দেখবো। 17 দাগের যে প্রশ্নটা আছে দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। একটি চৌবাচ্চা প্রথম নল দিয়ে 30 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দিয়ে 25 মিনিটে খালি হয়। ভালো করে বুঝবে, 30 মিনিটে পূর্ণ হয় আর দ্বিতীয় নল দিয়ে 25 মিনিটে খালি হয়। এখন বলছে চৌবাচ্চাটির অর্ধেক জলপূর্ণ অবস্থায় দ্বিতীয় নলটি 10 মিনিটের জন্য খোলা হলো, তারপরে সেটি বন্ধ করে প্রথম নলটি 6 মিনিটে খোলা হলো। এখন নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে জলশূন্য হবে? কিছু না, এই 30 আর 25-এর লসাগু করব। তাহলে আমরা এই স্ক্রিনের ডান সাইডে অঙ্কটা করলাম, 30 এবং 25-এর লসাগু। 30 এবং 25-এর লসাগু কত হয়? 5 দিয়ে দিলে 5 6 30 হয়, 5 5 25 হয়। সেক্ষেত্রে 5 6 30, 30 আর 5 যদি তোমরা গুণ করো তাহলে হয়ে যাবে 150। এখন খুব সহজে আমি কিন্তু এটা সহজে সমাধান করব। এখন প্রথম নলটি কী করছে? 30 মিনিটে পূর্ণ হয়, তাহলে প্রথম যে নল সেটা 30 মিনিটে পূর্ণ হলে কী হবে? ফার্স্ট মানে প্রথম যে নল 30 মিনিটে পূর্ণ হলে এর মানে 30কে 150 দিয়ে ভাগ করলে কত হবে? মানে 5 হবে, তাহলে 5 একক। তাহলে কিন্তু মিনিটে 5 একক করে জল তোলে, ঠিক আছে। তো এবারে খালি হওয়া নলটি দিয়ে 25 মিনিটে খালি হয়, তাহলে 150-তে খালি হবে কত? 6 মিনিট। ওকে, তাহলে দ্বিতীয়টা দিয়ে কিন্তু 6 একক। দ্বিতীয়টা যদি আমরা 150কে যদি আমরা এই যে 25 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 6 একক, তাহলে 5 আর 6 হলো। এখন মতো অবস্থায় কি হচ্ছে? অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক জলপূর্ণ অবস্থায় দ্বিতীয় নলটি 10 মিনিটের জন্য খোলা হলো। দ্বিতীয় নলটি 10 মিনিটের জন্য খোলা হলে কত হবে? অর্ধেক যখন থাকবে তখন 150-এর হাফ কত? 150-এর হাফ হয়ে যাবে কিন্তু 75, ঠিক আছে। 150-এর হাফ 75, আমরা এখানে 75 দিলাম। যখন সে 10 মিনিট, দ্বিতীয় নলটি 10 মিনিট খোলা হবে, তার মানে 6 10-কে 60, 6 গুণ 10, তার মানে 60 একক জল কিন্তু চলে যাবে। 60 একক জল চলে গেলে 75 থেকে 60 তোমার বেরিয়ে গেল, থাকবে কত? 15 একক। ওকে, এই যে 15 একক জল থাকবে তখন কিন্তু কি করছে সেটি, মানে প্রথমটা মানে দ্বিতীয়টা বন্ধ করে দিচ্ছে, মানে খালি হওয়া নলটি বন্ধ করে দিচ্ছে। তখন কি হচ্ছে? সে প্রথম নলটি 6 মিনিট খোলা হয়, মানে সেটি বন্ধ করে প্রথম নলটি 6 মিনিট খোলা হয়, অর্থাৎ যে দ্বিতীয় নলটি খোলা ছিল সেটা বন্ধ করতেছে, দিয়ে 6 মিনিট খোলা হয়। তাহলে প্রথম নলটি দিয়ে 5 একক মিনিটে তোমার জল ভরে, তাহলে 6 মিনিটে কতটা পড়বে? 30 একক। তাহলে এই 15 একক আছে আর 30 একক কোথায় যাবে? তাহলে হয়ে যাবে কত? 45 একক। এখন এই 45 একক জলটা কি করতে হবে? এখন বলছে নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? এখন এই যে 45 একক জল আছে, এই 45 একক জল তোমার মানে কত সময় দুটি নল একসঙ্গে খুলে দিলে এটা সম্পূর্ণ মানে সম্পূর্ণ জলশূন্য হবে? তাহলে দেখো, যেহেতু খুলে দেওয়া, একটা খুলছে আর একটা ভর্তি হচ্ছে, তাহলে এরকম যদি হয় তাহলে বিয়োগ হয়, তাহলে 6 থেকে আমরা 5 বিয়োগ করব, অর্থাৎ এই 1 মিনিটে 6 একক, এই 1 মিনিটে 5 একক, তাহলে 6 থেকে 5 বিয়োগ করব, অর্থাৎ 1 থাকবে। এই 45টাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 45 1 45, অর্থাৎ এটা হবে 45 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 45 মিনিট এর সঠিক উত্তর। অর্থাৎ এই জায়গায় যে অপশান আছে সি, এই সি অপশান হবে সঠিক উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। 18 দাগের অঙ্ক কী আছে দেখবো। 18 দাগের যে অঙ্কটা আছে দেখো, কত সুন্দর একটা অঙ্ক আছে 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্ক, ঘন্টায় 54 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলে, 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? তো কিছু না, আমরা কি করব? আমরা একটা ছোট্ট সূত্র ইউজ করব। সেই সূত্রটা কি? এস সমান সমান ডি/টি, এই সূত্রটা ইউজ করব। সেখানে এস এর মান কত? এস এর মান হচ্ছে আপেক্ষিক গতিবেগ, এখানে আছে কিন্তু 54, ঠিক আছে। তো 54, তো আমরা এখানে 54 দেবো। তাকে 5/18 করবো। কেন 5/18 করবো? মিটার পার সেকেন্ড এবার করছি। ওকে, এবার ডির মান কত? সবসময় মনে রাখবে, সেতু অতিক্রম করা, ব্রিজ অতিক্রম করা, প্ল্যাটফর্ম অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই সেতু, ব্রিজ বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। ওকে, মানে দুটোর যোগফল, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য এখানে বলছে কত? 200, সেতুর দৈর্ঘ্য তোমার নির্ণয় করতে বলেছে, তাহলে তুমি দিল 200 প্লাস এক্স। ওকে, তা 200 প্লাস এক্স দিয়ে দিলে, আর নিচে হবে কত? এই যে টির মান কত? টির মান কিন্তু 30 সেকেন্ড, তুমি এখানে 30 বসিয়ে দিলে। এখন তুমি 54 আর এই 18 কাটলে 3 হলো, আর 3 আর 5 যদি তুমি গুণ করো 45 হলো। ওকে, 45কে যদি তুমি 3 আর 5 যদি গুণ করো তাহলে হয়ে যাবে 15, 15কে তুমি যদি 30 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে 450। তাহলে 200 প্লাস এক্স সমান সমান এটা গুণ করলে হয়ে যায় 450, 450। তাহলে এক্স সমান সমান কত? এক্স সমান সমান 450 বিয়োগ 200। তো
তো থাকবে কত, থাকবে কিন্তু 250। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটার সঠিক উত্তর হবে কিন্তু 250 মিটার। ওকে, এর দাগ। তো আমরা এবার 19 দাগের এই অঙ্কটা দেখব। একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অনুপাত 4:3:2, সমগ্রতলের ক্ষেত্রফল 87-88 বর্গ সেন্টিমিটার হলে দৈর্ঘ্য কত সেন্টিমিটার। তুমি এই অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবে। এখানে কিন্তু তোমার যেহেতু সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই তোমাকে সূত্র করতে হবে। সূত্র কি করবে, এটাকে যদি তুমি 4x ধরো, এটাকে যদি 3x ধরো, এটাকে যদি 2x ধরো, তাহলে তোমার হয়ে যাবে 4 এর সঙ্গে 3 গুণ, তারপর 3 এর সাথে 2 গুণ, তারপরে যোগ করতে হবে 2 এর সঙ্গে 4 গুণ। ওকে, আর তার আগে তোমাকে 2 গুণ করতে হবে। সূত্রটা আমি এখানে করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, স্ক্রিনের ডান সাইডে যেটা আছে সেটা দিয়েই করব। এখানে 4 আর 3 যদি গুণ করা হয়, 3 4 12, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু 12 এক্স স্কোয়ার। ওকে, প্লাস 3 এর সঙ্গে 2 গুণ করো, 3 দিনে 6 এক্স স্কোয়ার, এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। তারপর যোগ করো, এখানে 2 এর সঙ্গে 4 যোগ করো, 4 দিনও 8 হয়, তাহলে প্লাস 8 এক্স স্কোয়ার। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা হয়। এটা সমান সমান কত, এটা সমান সমান হয়ে যাবে 87-88। এবার তুমি এখানে দেখো 12 আর 6 18, 18 আর 8 হচ্ছে 26, 26 আর 2 গুণ করলে হচ্ছে 52। ওকে, তাহলে 52 এক্স স্কোয়ার সমান সমান 8788। এখন যদি তুমি এখানে 52 এক্স স্কোয়ার সমান 8788 করো, তাহলে এক্স স্কোয়ার সমান সমান হয়ে যাবে 8788 বাই 52। এটাকে যদি তুমি কাটো, তাহলে তুমি পাবে 169, 169। আর এক্স সমান সমান তখন তুমি কি করতে পারবে, এই রুট ওভার দিয়ে 169 এখানে দিতে পারবে। তো এটা সমান সমান হয়ে যাবে 13। তাহলে দেখো এর সঠিক উত্তর হবে 13। অর্থাৎ এই জায়গায় যে অপশান আছে ডির অপশানের সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই সব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 20 দাগের প্রশ্নে চলে যাব। 20 দাগের প্রশ্ন আছে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা। ভালো করে বুঝবে, কত টাকার 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা। তো দেখো এই অঙ্কটা তুমি কীভাবে সহজে সমাধান করবে। প্রথমে দেখবে এখানে যে 10% আছে, 10% বলে তোমাকে প্রথম বছরে 11% ধরতে হবে। যেহেতু 2 আছে, তাহলে 11কে 11 দিয়ে গুণ করো, তাহলে 121 হয়। তাই তুমি কি করবে, তোমার এখানে একদম সহজ প্রসেসে তুমি সমাধান করবে। কিভাবে সহজে সমাধান করবে, দেখো 420টা তুমি আগে লিখে নেবে। 420 420 ইন্টু, ঠিক আছে, ইন্টু তোমার যেহেতু তোমার আসল বার করতে বলেছে, তাহলে তোমাকে 100টা ওপরে লিখতে হবে আর 21টা তোমার নিচে দিতে হবে। 100টা তুমি ওপরে দেবে আর নিচে লিখবে কত, 21। 21 আর এটা যদি তুমি কাটো, তাহলে 21 দিনে 42, অর্থাৎ 20। 20কে যদি তুমি 100 দিয়ে গুণ করো, তাহলে 2000 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সুন্দর কিন্তু এই অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু চোখের নিমেষে হয়ে যায়। তা কীভাবে হয় সেটা দেখো, এখানে দেখিয়ে দিলাম। আমরা চলে, তুমি এই অঙ্কটা যখন করবে তখন দেখবে PTR/100 এইসব ধরে যে এরকম সেরকম করে যেভাবে হোক এই অঙ্কটা করতে তোমার অনেকটা সময় লেগে যাবে। এখানে কিন্তু তোমার মুখে মুখে করে দিলাম। 21 দাগের প্রশ্ন আছে, আমরা 21 দাগের প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো, তাহলে আমরা একটু দেখতে পাবো, বুঝতে পারবো। তবে তার আগে এই 21 দাগের অঙ্ক পড়বো, তবে তার আগে এই জায়গাটা যেটা আছে সেগুলো মুছে দিই, কারণ আগের অঙ্কের লেখাটা না মুছলে দ্বিতীয় অঙ্কটা আর করা যাবে না। তাই কিন্তু আমরা এখানে এটা মুছে দিলাম। এখন আমরা এই যে 21 দাগের অঙ্কে চলে যাব। 21 দাগের অঙ্ক আছে, রেলপথে কড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিলোমিটার, কিন্তু মেন লাইনে সেই দূরত্ব 5% বেশি। মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত। 5% বেশি মানে কি, তো আমরা এইখানে আমরা যাব 85-র 5%, তার মানে 85 ইন্টু 105/100। ওকে, তুমি এটাকে এটা দিয়ে গুণ করতে পারো, ঠিক আছে। আর যদি না করতে পারো, তাহলে আমরা 5×20 করতে পারি, আর 5×21 করতে পারি। এখানে আমরা যদি 5 দিয়ে কাটি, তাহলে করতে পারি কত, 5×85, আর 5×85, আর এখানে 4×5=20 করতে পারি। আর 17×1 17, 7 হাতে 17×1 17, 7 হাতে 1, 17×34 আর 1 35, অর্থাৎ 35 মানে 357/4। এখানে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে 4×8 32 আর 3 দাও 35, তাহলে 37 হয়। 4 9 36 আর 1 দাও 37, 4 দিন 8, 2 10 দাও, আর 5 4×5=20, অর্থাৎ 89.25। এখানে কিন্তু সিদ্ধাক হবে সঠিক উত্তর, 89.25। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাব। 22 দাগের প্রশ্ন আছে, দেখো, পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3, ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় এত টাকা হলে প্রথম বছরে আমার ব্যয় কত, 2 বছরে আমার মোট সঞ্চয় কত। তো দেখো এই অঙ্কটা খুবই সহজে সমাধান করা যায়, মুখে মুখে সহজে সমাধান করতে পারি, কিন্তু অঙ্কটা তোমাদের জন্য থাকলো, তোমরা এই অঙ্কটা সহজে সমাধান করবে। আমরা 23 দাগের প্রশ্নে চলে যাব। 23 দাগের প্রশ্ন কী আছে দেখবো।
তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। এখন 23 দাগের প্রশ্ন দেখব, তবে তার আগে এই জায়গাটা যেটা আছে সেটা অঙ্কটা মুছে দিই। মুছে দিলে আমরা এই অঙ্কটা এখানে কিন্তু করতে পারবো। ওকে, 23 দাগের অঙ্ক আছে দেখো। 23 দাগের অঙ্ক আছে কি জানো? 23 দাগের অঙ্ক আছে 4 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:13। 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 15:17। এর বয়স এখন কত বছর? একদম মানে একদম পাতি অঙ্ক, ঠিক আছে? তো কীভাবে আমরা এটা সহজে সমাধান করব? সবসময় একটা জিনিস মনে রাখবে, এই 11 দ্বারা বিভাজ্য সংখ্যা, এখানে যে অপশান আছে 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু এর সঠিক উত্তর হবে। এখন শুধু 11 দ্বারা বিভাজ্য সংখ্যা দেখলে হবে না, কিন্তু তার আগে বলেছে 4 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত 11:13 ছিল, মানে এখন থেকে 4 বছর আগে। এখন মানে কি বর্তমান, তোমার এখানে কিন্তু বর্তমান বয়স নির্ণয় করতে বলেছে। তুমি বর্তমান বয়স ধরো 48, ঠিক আছে? না না হলে তুমি বর্তমান বয়স ধরো 26, ঠিক আছে? তাহলে যদি তুমি বর্তমান বয়স ধরো 26, তাহলে 26 থেকে তুমি 4 বছর আগে অর্থাৎ 4 বাদ দেবে, থাকবে 22। সেই 22টা কিন্তু 11 দ্বারা বিভাজ্য, তাই আমি এই অপশানটা নিতে পারি, বির অপশানটা। এখন বির অপশানটা হয় কিনা সেটা আমরা দেখব। তো এখানে আমরা এ এক সাইড লিখব, বি এক সাইড লিখব। এ লিখলাম এই সাইডে আর বি লিখলাম এই সাইডে। দেখো কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করি। তোমরা এরকম নিয়ম জীবনেও দেখোনি, আমি এটা বলতে পারি। আজকের ক্লাসে দেখে নাও কত সুন্দরভাবে আমরা ক্যালকুলেশন করি। বির অপশানে যে 26 আছে, বির অপশানে এই 26টা নিয়ে কিন্তু ক্যালকুলেশন করব। এখানে আছে 4 বছর আগে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:13। দেখি এখন যদি 26 হয়, 4 বছর আগে কত থাকবে? তাহলে 26 বিয়োগ 4। ওকে, 26 বিয়োগ 4 অর্থাৎ এর বয়স তখন হবে কত? 22। যদি এর বয়স 22 হয়, তাহলে দেখো 11কে তুমি 22 দিয়ে ভাগ করো, তাহলে 11 দিনও 22 হচ্ছে, কিন্তু 11 দিনও 22 হচ্ছে কিন্তু, অর্থাৎ তোমার এখানে কিন্তু মানে 22কে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিন্তু, ঠিক আছে? তো তাহলে 2 বেরাচ্ছে, সেই 2কে 13 দিয়ে গুণ করো, 13 দিনও 26। ওকে, 26। তাহলে 4 বছর আগে এ ও বি এর বয়স অনুপাত 11:13, অর্থাৎ 4 বছর আগে এর বয়স ছিল 22 আর বির বয়স ছিল কিন্তু 26। তোমার কিন্তু এখানে আমরা বার করে দিলাম। এইবারে 4 বছর পরে, অর্থাৎ এবার বর্তমান বয়স এখন কত? এখন বর্তমান বয়স হয়ে যাবে 26, মানে 4 বছর পরে, মানে এখানে 4 বছর আগে ছিল 22 আর এখন হবে 4 আর 22 হচ্ছে 26। এরও 4 এর সাথে যোগ করলে হয়ে যাবে 30। ওকে, এর বলেছে এই পরের লাইনটা দেখো, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 15:37, মানে আরও 4 বছর পরে। তাহলে 26-এর সঙ্গে 4 যোগ করো, তাহলে 30 হবে। আর এখানে 30-এর সঙ্গে 4 যোগ করো, তাহলে হয়ে যাবে 34। তো দেখি তো 2 দিয়ে কাটি, তো এখানে আমরা পাবো 15 দিনও 30, আর 2 দিয়ে 34 কাটলে হবে 17। তাহলে মাঝখানে যদি একটা ইস্টু বসাই, তাহলে 15:17 হচ্ছে কিনা দেখো। এখানে তোমার কিন্তু উত্তর বেরিয়ে যাচ্ছে 15:17। তাহলে এখানে আমরা নিলাম কত? আমরা বির অপশান নিয়ে কাজ করলাম, তাই কিন্তু 26-এর সঠিক উত্তর হবে। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করা যায়, তুমি কিন্তু কল্পনাও করতে পারবে না, ঠিক আছে? তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো 24 দাগের অঙ্ক আছে দেখো। 24 দাগের অঙ্ক আছে 0 থেকে 10,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা 21, 35, 63 দিয়ে বিভাজ্য। তো এর সঠিক উত্তর হবে ডি। এখন এটা যদি বলো কীভাবে হয় স্যার, তাহলে তোমাকে কিন্তু আমাকে বলতে হবে। তবে তোমরা এইসব অঙ্ক জানো আশা করি, সেই জন্য কিন্তু এই অঙ্কগুলো আমি আর করছি না। 24 থেকে এই অঙ্কগুলো কিন্তু আমি আর করে দিচ্ছি না, ঠিক আছে? তো এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন দেখব কী আছে। অঙ্ক কিন্তু এতে মনে হচ্ছে 25-30টা মতো অঙ্ক আছে, তাই দেখতে থাকো। আর এডুকেশন স্কুল প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি সমাধান করে দেবো। ওইগুলো কিন্তু পাতি টাইপের অঙ্ক আছে, তাই কিন্তু আমি এখন আর করলাম না। এবার আমরা 28 দাগের প্রশ্ন দেখব। 28 দাগের প্রশ্ন কী আছে দেখো। খুব সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান করো, এবং এইরকম টাইপের অঙ্ক কিন্তু তোমার পরীক্ষায় কিন্তু পড়বে। তো এখানে আমরা দেখেছি, এবার এখানটায় আমরা একটু এটা মুছে নিয়ে কিন্তু অঙ্কটার সমাধান করব। 28 দাগের অঙ্ক যেটা আছে সেটা কিন্তু আমরা এখন পড়ব। ওকে, তো চলো দেখতে থাকো। আর এডুকেশন স্কুল 28 দাগের অঙ্ক আছে দেখো। দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে একই সময় যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 5 কিলোমিটার/ঘন্টা এবং 6 কিলোমিটার/ঘন্টা। 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে? এখন 3 ঘন্টা পরে তার কত হবে? তো 5 কিলোমিটার বেগে যাচ্ছে সে, 3 ঘন্টা পরে 15 যাবে। আর 6 কিলোমিটার বেগে যে যাচ্ছে সে 318 কিলোমিটার যাবে। তাহলে 15 আর 18 তোমার কত হয়? 33 হয়। তাহলে 33 কিলোমিটার সে গেছে, আর যেতে হবে কত? 50। তাহলে কত দূরত্ব থাকবে তারা? তাহলে 50 থেকে 33 বাদ দিলে থাকবে 17। তো দেখো এখানে কিন্তু মুখে মুখে আমার 17 কিলোমিটার হয়ে গেল। তাদের মধ্যে দূরত্ব 17 কিলোমিটার। খুব সুন্দর, সহজে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। মুখে মুখে করে দিলাম। এখন 29 দাগের প্রশ্ন দেখব। 29 দাগের প্রশ্ন দেখো। আমরা 29 দাগের প্রশ্ন দেখব, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 29 দাগের প্রশ্ন আছে দেখো। এ এর মান বি এর থেকে 25% বেশি। বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম?
তো এই অঙ্কটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? তো দেখো আমি এই জায়গাটায় করে দিচ্ছি, তোমরা একটু দেখবে। যদি আমরা এর মান আমরা ধরো মনে করো বি এর মান আমরা 100 ধরছি, তাহলে এর মান কত? 125। আশা করি বুঝতে পেরেছো। কারণ এখানে বলছি এর মান বি এর থেকে 25% বেশি, তাহলে বি যদি 100 ধরি তাহলে এর মান 125 হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হয়? 25। তাহলে 25 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে 25 বেশি হচ্ছে। কতই 25 বেশি হচ্ছে? এখানে বলছে বি এর মান এ অপেক্ষা শতকরা কত কম। ঠিক আছে, তো শতকরা কত কম, তাহলে 125-এ এ কিন্তু আছে 125, তাহলে 125-এ কম কত? 125-এ কম কিন্তু 25। ওকে, একে কত আর 100-এ কত, তাই কিন্তু 100 এখানে গুণ করে দিতে হয়। 5 25 125, অর্থাৎ এখানে হয়ে যাবে 5, আর এই 5 আর এই 100 কাটলে হয়ে যাবে 20। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 20। তো দেখো 20% কিন্তু এর সঠিক উত্তর আছে। 29 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 20%। ওকে, তো এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু সহজেই সমাধান করা যায় এইসব অঙ্ক। আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলতে 30 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলি। 30 দাগে যে প্রশ্নটা আছে, কারোর সাধ্য নেই এর নিমেষে সমাধান করা। ঠিক আছে, তো তোমাদেরকে একটা প্রসেস দেখা দিচ্ছি, সেই প্রসেসে তুমি করবে, খুব সহজে কিন্তু এটা সমাধান করা যাবে। কিভাবে সমাধান করব আমি আসবো, তবে তার আগে এই জায়গায় যেটা 30 দাগের অঙ্ক যেটা আছে সেটা আমরা কিন্তু একবার পড়ে নেব। তো 30 দাগের অঙ্ক আছে, দেখো। কোনো আসলে 30% হারে 3 বছরের সরল সুদ 5,400 টাকা হলে চক্রবৃদ্ধির সুদ কত টাকা হবে? চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? তো তুমি এটাকে কিভাবে সমাধান করবে? তো দেখো কিছুই না, এখানে বলছে না আসলে 30% হারে 3 বছরের সরল সুদ কত? 5,400 টাকা। তাহলে এখান থেকে আমরা আসলটা বার করে নেব। ঠিক আছে, তো তাহলে চক্রবৃদ্ধি সুদ কত আমরা বার করতে পারবো। হ্যাঁ, তো আমরা আসলটা বার করব। তাহলে এখানে 30% হারে 3 বছরে কত হয়েছে? 5,400 টাকা সুদ হয়েছে। তো 3কে 30 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে? 90। 3 30 90, তাহলে 90% মানে কত? 90% মানে 90/100। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কিন্তু এর আগে একটা ক্লাসে বলে দিয়েছি, বা প্রত্যেকটা ক্লাসে বলি। ঠিক আছে, তো তাহলে আমার সুদ আছে কত? সুদ আছে 5,400। এখানে যদি আমরা 5,400-কে যদি আমরা গুণ করি 100/90 দিয়ে, তাহলে কিন্তু আমরা আসলটা পেয়ে যাব। তাই এই শূন্য আর এই শূন্য কাটবো, তাহলে এখানে আমরা 9 আর 540 কাটলে হয়ে যাবে 60। ওকে, 60 আর 100 যদি গুণ করি তাহলে তুমি পেয়ে যাবে 6,000। ওকে, তো 6,000 কিন্তু আসল। এখন 6,000 টাকা যদি আসল হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে 6,000 টাকার উপরে 30% হারে 3 বছরে, তাহলে 30% হারে 3 বছরে মানে কত? দেখো 30% মানে কত? 30% মানে 30/100। ঠিক আছে, তো 30/100 মানে এই শূন্য কাটবো, সেই ক্ষেত্রে 3/10। 3/10 মানে কি? 10 আর 3 13, 13/10। এখানে 10 টাকা হচ্ছে, এখানে সুদে আসলে হচ্ছে কিন্তু 13 টাকা। ওকে, 10 টাকা সুদে আসলে হচ্ছে 13 টাকা। তো আমরা এখানে বলছে চক্রবৃদ্ধি সুদ কত, তো আমরা সুদে আসলটা আগে বার করতে হবে। তাহলে যেহেতু 3 বছর আছে, তার 13কে আমি 3 বার গুণ করবো, অর্থাৎ 13 গুণ 13 গুণ 13, অর্থাৎ 13 13 169। 169কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে 169, ভালো করে বুঝবে, 169কে আমরা 13 দিয়ে গুণ করি। 8 13 104, 9 13 117, 117 7 হাতে 11, 6 13 78, 78 আর 10 88, আর 1 89, 9 হাতে 8, 13 13 আর 8 কত হয়? 13 1 13 আর 8 হয় 21, অর্থাৎ 2197। এখন যদি 2197 হচ্ছে কি মানে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তো 2197, তাহলে 2197 বলতে এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি, তার মানে এখান থেকে 1000টা বাদ যাবে। ওকে, মানে এবার 10কে আমি 3 বার গুণ করলে 1000, 1000টা এখান থেকে বাদ যাবে। তাহলে 1000 বাদ গেলে কত থাকবে? তাহলে 1197। ঠিক আছে, 1197 থাকবে। এবার তোমার এখানে কিন্তু বলেছে, এবার যেহেতু এটা হচ্ছে, এটা 1000 টাকায় হচ্ছে এত, তাহলে 6000 আছে, মানে 6 গুণ। তাই তুমি কি করবে? এই যে 1197 বেরোলো, 1197, এটাকে তুমি 6 দিয়ে গুণ করে দেবে। ব্যাস, তোমার অঙ্ক কিন্তু সমাপ্ত হয়ে গেল। সুদে আসলে কত মানে সমূল চক্রবৃদ্ধি, এ দেখো সমূল চক্রবৃদ্ধি তোমাকে কিন্তু বেরিয়ে গেল। তো গুণ করলে কত হচ্ছে? 6 7 42, 2 হাতে 4, 6 9 54 আর 4 58, 8 হাতে 5, 6 66 আর 5 কত হচ্ছে? 71। ওকে, 7182। তো দেখো এখানে কিন্তু 7182 আছে, অর্থাৎ বিদ্যা গাছে কিন্তু এর সঠিক উত্তর। তো এইভাবে কিন্তু এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। খুব সুন্দরভাবে কিন্তু এই অঙ্কের সঠিক উত্তর বার করলাম, বিদ্যা হবে সঠিক উত্তর। তো আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। দেখতে থাকো আর এডুকেশন স্কুল। আজকে ক্লাস এই পর্যন্ত, দেখা হয় পরের ক্লাসে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।